বেআইনিভাবে শত শত বাঙালি মুসলমানকে বাংলাদেশে বিতাড়িত করেছে ভারত। মে ও জুনেই পাঠালো 1500 জন। ব্রহ্মপুত্রে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে চীন। চিন্তার কারণ বাংলাদেশ ও ভারতের বাড়বে বন্যার ঝুঁকি। ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্ক। নেভাতে গিয়ে 10 জন উদ্ধারকর্মী নিহত, আহত অন্তত 14 জন। জলবায়ু ক্ষতির কারণে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে, যুগান্তকারী রায় জাতিসংঘের শীর্ষ আদালতের। এবং গাজায় অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 111 জনে। এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অংশ নিচ্ছে ব্রাজিল। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। বেআইনিভাবে শত শত বাঙালি মুসলমানকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে ভারত সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে এই অভিযোগ জানায়। সংস্থাটির দাবি, বিজেপি সরকার মুসলমানদের টার্গেট করে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়াই এসব মানুষদের বাংলাদেশে পাঠাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে ও জুন মাসে অন্তত 1500 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, যাদের মধ্যে রোহিঙ্গাও আছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দরিদ্র মুসলিম শ্রমিকদের আটক করে নাগরিকত্ব যাচাই ছাড়াই সীমান্তে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া কেউ কেউ নির্যাতন ও অস্ত্রের মুখে সীমান্ত পার হতে বাধ্য হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ব্রহ্মপুত্র নদের উৎসস্থলে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে চীন। পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে চাঙ্গা করতে প্রকল্পের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। তবে বাঁধ নিয়ে চীন সরকারের অস্পষ্ট তথ্য বাংলাদেশ ও ভারতের মতো নদী নির্ভর দেশগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পটি চালু হলে এসব অঞ্চলে পানি প্রবাহে বাধা এবং বন্যার ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। বিন ইয়ামিনের রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তিব্বতের ইয়ারলুং জাংবো নদী থেকে। এই নদীর ওপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন সরকার। প্রায় 50 কিলোমিটার জুড়ে এই কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে $17,000 কোটি। পুরোপুরি প্রস্তুত হলে এর থেকে প্রতি বছর যুক্তরাজ্যের সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে দাবি করছে বেইজিং। বিদ্যুৎ উৎপাদনের জন্য নদীটিতে ধাপে ধাপে 5টি বাঁধ নির্মাণ করা হবে। 2030-এর পর কেন্দ্রটি থেকে উৎপাদন শুরুর সম্ভাবনার কথা জানিয়েছে দেশটি। তবে প্রকল্পের ব্যয় ও সম্ভাব্য সময়সীমা ছাড়া এর নির্মাণ পদ্ধতি সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশ করেনি দেশটি। এদিকে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ না করায় পানির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারত ও বাংলাদেশের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, বাঁধ তৈরি হলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে, ফলে ফসলি জমিতে পলিমাটির সরবরাহ কমে যেতে পারে। এতে দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে মত তাদের। বিদ্যুৎ কেন্দ্রের ড্যামগুলো ব্রহ্মপুত্রের ভারতীয় অংশের 80% পানি শুকিয়ে দিতে পারে বলে দাবি করেছেন দেশটির অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এছাড়া আসামের মতো নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি বাড়বে বলেও মনে করেন তিনি। অন্যদিকে চীন বলছে, এ প্রকল্পের কারণে পানির প্রবাহে বড় কোনো বাধা পড়বে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্প সংক্রান্ত তথ্য ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ কমানোর বিষয়ে ভাটির দেশগুলোর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করেছে তারা। বিন ইয়ামিন, RTV। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের এস্কিশেহির প্রদেশে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে 10 জন উদ্ধারকর্মী নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 14 জন। এই নিয়ে দেশটিতে দাবানলে নিহত বেড়ে 13 জনে দাঁড়ালো। আল জাজিরা জানায়, গেল রোববার থেকে
বিলজিক অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল তীব্র গরম ও দমকা হাওয়ায় ইস্তাম্বুল ও আঙ্কারার বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বাতাসের গতিবেগ বেশি থাকার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দাবানলের কারণ খতিয়ে দেখতে সরকারের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কারণে এখন থেকে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে, এমনই যুগান্তকারী এক রায় দিয়েছে জাতিসংঘের শীর্ষ আদালত। এমনকি অতীতে কারা কত পরিমাণ গ্রিনহাউস গ্যাস ছেড়েছে সেটাও বিবেচনায় আসতে পারে বলেও রায় জানানো হয়। আদালত বলছে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারবে। যদিও এই রায় বাধ্যতামূলক নয়, তবে বিশেষজ্ঞরা বলছেন এই রায় বৈশ্বিক প্রভাব গভীর হতে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য এটা একটা বড় জয়। তারা বহু বছর ধরে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে এই মামলার পথ বেছে নিতে পারে। 2019 সালে একটি ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে এই মামলার সূচনা করে প্যাসিফিক দ্বীপপুঞ্জের কিছু তরুণ শিক্ষার্থী। থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় দেশ দুটির সেনাদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। উত্তর পশ্চিম কম্বোডিয়ার উদ্দার মেনচে প্রদেশের তা মোয়ানথম মন্দিরের কাছে এই সংঘর্ষ ঘটে। থাই বাহিনীর দাবি, কম্বোডিয়া বাহিনী প্রথমে নজরদারির জন্য ড্রোন পাঠায়, এরপর ভারী অস্ত্রসজ্জা সজ্জিত সেনাদল পাঠিয়ে গুলি চালায়। এছাড়া সীমান্তে অনৈতিকভাবে কম্বোডিয়ার পুঁতে রাখা ল্যান্ডমাইনে গেল 16 জুলাই 3 সেনা নিহতের ঘটনায় কম্বোডিয়াকে দায়ী করে দেশটি। অন্যদিকে কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে থাই সেনা নির্ধারিত রুটের বাইরে গিয়েছিল এবং সেখানেই পুরনো যুদ্ধকালীন মাইন বিস্ফোরিত হয়। এমন পরিস্থিতিতে দুদেশের সরকার সব সীমান্ত চেকপয়েন্ট বন্ধের পাশাপাশি পর্যটক প্রদেশে কঠোর সতর্কতা জারি করেছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ বহুদিন ধরে চলে আসছে। মে মাসেও এই বিরোধ রূপ নেয় সামরিক সংঘাতে, যেখানে একজন কম্বোডিয়ান সেনা নিহত হন। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় এবার অংশ নিতে যাচ্ছে ব্রাজিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তথ্য জানা গেছে। 2023 সালে দক্ষিণ আফ্রিকা এই মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, ইসরায়েল 1948 সালের গণহত্যার সনদ লঙ্ঘন করে হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির সহ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে এরই মধ্যে এই মামলায় স্পেন, তুরস্ক, কলম্বিয়া সহ একাধিক দেশ যোগ দিতে চেয়েছে। তবে ব্রাজিলের সিদ্ধান্তে হামাসের কর্মকাণ্ড উঠে আসেনি বলে অভিযোগ তেল আবিবের। দীর্ঘদিন ধরেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার এই সিদ্ধান্ত দেশটির সঙ্গে মার্কিন সম্পর্ক বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আছড়ে পড়েছে দুর্ভিক্ষের ঢেউ। অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। এছাড়া বুধবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে 2 জন সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত 100 জন। এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সামদানি প্রত্যয় রিপোর্ট। চারিদিকে মৃত্যুর হাতছানি, পাশাপাশি তীব্র ক্ষুধার সঙ্গে লড়াই। ইসরায়েলি হত্যাযজ্ঞে বিভীষিকাময় গাজা উপত্যকায় প্রতিনিয়ত তীব্র হচ্ছে খাদ্য সংকট। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গেল 80 দিনে প্রবেশ করেনি কোনো খাদ্য সহায়তা। বুধবার গাজায় খেতে না পেয়ে মারা গেছে অন্তত 10 জন। অঞ্চলটিতে শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকে এ নিয়ে অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা 111-তে পৌঁছেছে, যাদের অধিকাংশই শিশু। উপত্যকাটিতে ত্রাণ নিতে গিয়েও প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে অসংখ্য ফিলিস্তিনি। বুধবার বিতর্কিত সংস্থা GHF-এ ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারায় অন্তত 34 জন। এদিন বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত 100 জন নিহতের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। উপত্যকাটিতে আবারও সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার বিমান হামলায় স্থানীয় এক গণমাধ্যমের 2 জন সাংবাদিক প্রাণ হারান। এ নিয়ে উপত্যকাটিতে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো 231 জনে।
এদিকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে এখনও সফরের তারিখ নির্ধারিত হয়নি। এ সফরে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে 60 দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে বৈঠক করবেন তিনি। তবে ইসরায়েল পুরোপুরি সৈন্য প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সামদানি প্রত্যয়, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।